একটা বড় প্রোডাকশন হাউস না হলে, 2-3টা বড় প্রোডাকশন হাউস না হলে একজন এসে খুব আওয়াজ দিয়ে 3-4টা ছবি করবে, তারপর আবার নাই। তো এইভাবে তো কখনো মানে ফিল্ম ইন্ডাস্ট্রি টিকতে পারে না আসলে। যে একটা লোক বললো যে আমি একটা ফিল্ম বানাবো, ওর সাথে যে 2-3 দিন যে আড্ডা মারি, যে ওর স্বপ্নটা একটু বাড়াতে, হ্যাঁ একটু বাড়া দেখি একটা ফিল্ম হয় কিনা। বা একজন মানুষের টাকা আছে, সে ফিল্ম বানাতে চায়, অন্য মানুষ অনেকে ভাববে হয়তো বা ভাইয়া আমাকে একটা এটা কিনে দেন, আমরা বরং চুলটা আমি খাওয়াই বলি যে ভাই চল একটা ফিল্ম করি। ডিলে বা টাকা পয়সা নিয়ে নাগিং এগুলো কিছু করনি? না, কখনো হয়। আমার 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 টাকা পয়সা নিয়ে কেউ যখন প্রবলেমস করেছে, আমি এরকম অনেকের কাছে টাকা পাই, অনেকের কাছে আমার চেক আছে বাসায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাট এখন এগুলো নিয়ে আসলে মানে বদার করার টাইম না আসলে। আমি আরশাদ আদনান ভাই আমাদের বড় ভাই, তার সব মতামতকেও রেসপেক্ট করছি আমি। বাট আমার কাছে মনে হয় কি, একজন শাকিব খানের অপোজিটে যদি আপনি একজন ইদিকা পালকে সুপারহিট বানিয়ে ফেলতে পারেন, একজন শাকিব খানের এগেইনস্টে আরও যারা কাজ করেছে সব ছবি তো হিট হয়েছে, একজন শাকিব খানের এগেইনস্টে আপনি ফরেন একজন নায়িকা নিয়ে আসলেন, তাকে কেউ চিনেই না, সেই ছবিও মোটামুটি হিট। তো আমাদের বাংলাদেশে যারা আছে, যারা এখন কাজ করছে, সবাই কোয়ালিফাইড। ইমন, তোমার ধরো এখন যদি বলি যে খুবই দারুণ মেধাবী একজন নির্মাতা ছিল তন্ময় তানসেন, তুমি কাজ করেছো খুব। ও আসলে অনেকদিন ধরে মুভি করে না, আবার গান চলে গেল। হিমিল আশরাফ ধরো 2টা ছবি দিল, এরপরে আবার বলছে আমি একটু অবসর যাব। তো এই যে মানে 1-2 জন ছাড়া ক্রিজে আর টিকছে না, মানে পরিচালকদের ভেতরেও। তো এইগুলো আসলে তো নিশ্চয়ই পরিবর্তন হওয়াটা খুব জরুরি, মানে খুব জরুরি। এগুলো কেন থাকছে না? ধরো এখন অবধি জাজ মাল্টিমিডিয়া ছাড়া, জাজ মাল্টিমিডিয়া খুব নটবরে, SBF এর মতো একটা প্রোডাকশন হাউস নেই বাংলাদেশে। এগুলো জরুরি মনে করো না? খুবই জরুরি। মানে একটা বড় প্রোডাকশন হাউস না হলে, 2-3টা বড় প্রোডাকশন হাউস না হলে একজন এসে খুব আওয়াজ দিয়ে 3-4টা ছবি করবে, তারপর আবার নাই। তো এইভাবে তো কখনো মানে ফিল্ম ইন্ডাস্ট্রি টিকতে পারে না আসলে, মৌসুমি ফলের মতো। সো এই যে তন্ময় তানসেন ভাইয়ের কথা বলতেছি, সো এই যে দেখেন আসলে এই যে আমি কিন্তু এখন পর্যন্ত আপস অ্যান্ড ডাউন দেখে এখন পর্যন্ত ফিল্মের শুটিং করছি, আমার ফিল্মের শুটিং চলছে, আরও কথাবার্তা হচ্ছে, আরও শুটিং শুরু করবো সামনে, ফিল্মই করছি। সো ওই যে কনসিস্টেন্সি না হলে লং টার্মে আসলে আগানো যায় না। মানুষের জীবনে খুব বাজে সময় চলে আসবে, কাজ থাকবে না, ঘরে বসে থাকবো, মানুষ বলবে কাজ নাই, বেকার। কিন্তু আমি যদি মনে হয় যে না আমি ফিল্ম করব, বা একটু দৌড়াদৌড়িও করতে হবে, ফিল্ম রিলেটেড মানুষজনের সাথে উঠা বসা, সো এগুলো আমরা কন্টিনিউ করি। আচ্ছা, ফিল্মের লোকজনদের সাথেই থাকি সারাক্ষণ। হ্যাঁ, দিন শেষে একটা মানুষ যখন পাই, যে যখন শুনি যে উনি ফিল্ম বানাতে পারে, ধরেন মিথ্যা আশ্বাস দিল, তখন ওর সাথে 2-3 দিন যে বসে থাকি। চমৎকার লাগলো কথাটা। আচ্ছা, যে একটা লোক বললো যে আমি একটা ফিল্ম বানাবো, ওর সাথে যে 2-3 দিন যে আড্ডা মারি, যে ওর স্বপ্নটা একটু বাড়াতে, হ্যাঁ একটু বাড়া দেখি একটা ফিল্ম হয় কিনা। বা একজন মানুষের টাকা আছে, সে ফিল্ম বানাতে চায়, অন্য মানুষ অনেকে ভাববে হয়তো বা ভাইয়া আমাকে একটা এটা কিনে দেন, আমরা বরং চুলটা আমি খাওয়াই বলি যে ভাই চল না একটা ফিল্ম করি। আচ্ছা, এরকম বেশ কিছু ঘটনা আমি শুনেছি যে তুমি প্রোডিউসার এবং ডিরেক্টরের সাথে বসে দিয়েছো। আমি প্রচুর, মানে আমরা আসলে হই কি দিন শেষে প্রচুর আড্ডা মারি যে ভাই একটা ভালো ফিল্ম করেন, ভালো গল্প নেন, মানে অন্য টাকা পয়সার কথা বলি না কখনো, চল একটা ফিল্ম করি, একটা স্টার্ট করি, সুন্দর করে একটা গল্প করি, আসলে একটা ভালো কাজ করি, এই ক্ষুধাটা ডেফিনেটলি আছে। চমৎকার। মানে তোমার অফারেও একটা বিষয় আলাপ ছিল, তখন তুমি বলছিলে চলেন একটা ফিল্ম ফিল্মটা করতে চাই প্রপারলি। আমি আসলে যেই মানুষটা একদম নতুন আজকে ফিল্ম বানাতে এসেছে, সে যেমন আমার সাথে কমফোর্টেবল, হয়তো তার ছবি ওই মাত্রায় হিট হয়নি, সে যেমন আমার সাথে কমফোর্টেবল, সে যখন আরেকটা প্রডিউসার ভাবে সে আমার কথা চিন্তা করবে। আবার যখন মার্কেটের সেরা একজন প্রডিউসারের সাথে বা ডিরেক্টরের সাথে আমি কাজ করব, আমি তাকে ওই ফিল্ডটা দিতে চাই যে ইমনের সাথে কাজ করে তার ভালো লাগে। জীবনে কোনো পর্যায়ে কোনো প্রডিউসার বা কোনো ডিরেক্টরকে তুমি হার্ম করনি, মানে কোনো কখনোই না, ডিলে বা টাকা পয়সা নিয়ে নাগিং এগুলো কিছু করনি? না, কখনো হয়। আমার টাকা পয়সা নিয়ে কেউ যখন প্রবলেমস করেছে, আমি এরকম অনেকের কাছে টাকা পাই, আমার চেক আছে বাসায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাট এখন এগুলো নিয়ে আসলে মানে বদার করার টাইম না আসলে। এখন ইন্ডাস্ট্রিটাকে কিভাবে আসলে অনেক বেশি এগিয়ে নেওয়া যায়। তবে এটা ঠিক যে টাকা ছাড়া কাজও তো আমরা কিভাবে চলবো, ওটাও যেমন দরকার আছে। এখন যেমন প্রফেশনাল সব আমাদের পরপর যারা এসেছে তারা যেমন প্রফেশনালস, আমরাও প্রফেশনাল, আমাদের সিনিয়র যারা সাকিব ভাই সবাই প্রফেশনাল। সো প্রফেশনালিজম ভাবে আসলে প্রডিউসার লাগবে,
হ্যাঁ, আর আর্টিস্টের প্রফেশনালিজমটা কি, আমি অন টাইমে আমি সেটে যাব, আমি ভালো করে কাজ করব, প্যারা দিব না প্রডিউসার ডিরেক্টরকে, তারা যেন এনজয় করতে পারে, এটাই তো চাওয়া আসলে। এমন আরশাদ আদনান আমার সাথে কিছুদিন আগে এসে বলল যে বাংলাদেশে বিক্রি করার মতো নায়িকা নাই। সো এটা আমি কয়েকজনের কাছ থেকেই কমেন্টগুলো নিচ্ছি। আচ্ছা, সো অ্যাজ অ্যান অ্যাক্টর হিসাবে এবং এই কলিগ হিসেবে তোমার কাছে কি মনে হয় যে বাংলাদেশের সত্যিকার অর্থে নায়িকা সংকট? আমি নাম ধরে ধরে জিজ্ঞাসা করেছি, তখন উনি বলেছে না ও চলে না, এ হয় না, ওগুলো বললে আবার মানে তাদের প্রতি অফেন্স করা হবে। আমার কাছে মনে হয় তানভীর ভাই, আমি আরশাদ আদনান ভাই আমাদের বড় ভাই, তার সব মতামতকেও রেসপেক্ট করছি আমি, বাট আমার কাছে মনে হয় কি, একজন শাকিব খানের অপোজিটে যদি আপনি একজন ইদিকা পালকে সুপারহিট বানিয়ে ফেলতে পারেন, একজন শাকিব খানের এগেইনস্টে আরও যারা কাজ করেছে সব ছবি তো হিট হয়েছে, একজন শাকিব খানের এগেইনস্টে আপনি ফরেন একজন নায়িকা নিয়ে আসলেন, তাকে কেউ চিনেই না, সেই ছবিও মোটামুটি হিট। তো আমাদের বাংলাদেশে যারা আছে, যারা এখন কাজ করছে, সবাই কোয়ালিফাইড। আমার কাছে মনে হচ্ছে তাদের সবার যোগ্যতা আছে ভালো ভালো ছবিতে কাজ করার, শুধু ভালো ভালো প্রডিউসার লাগবে, ব্যবহার করতে হবে। আপনি যাদেরকে দিয়ে চলবে না বলছে তাদেরকেও আপনি প্রেজেন্ট করেন এনে সুন্দরভাবে, তাদেরকে দিয়েও হবে, তাদের ক্যারেক্টারাইজেশনটা একটু চেঞ্জ করে দিলেই হয়। তাকে একদম এখনকার সিনিয়র একদম ওই রকম ট্রেন্ডি নায়িকা হতে হবে নট নেসেসারি, তাকে একটা ক্যারেক্টার রোল প্লে করেন, যেটা ইম্পর্টেন্ট, যেটা রানী মুখার্জি করে, যেটা বিদ্যা বালান করে। হ্যাঁ, না ওদের সিনিয়র ব্যাচ এখন সমানে কাজ করছে, রাবিনা টন্ডন, মাধুরী, টাবু। বিদ্যা বালান যেমন ভালো কাজ করছে, টাবু যেমন ভালো কাজ করছে, ঠিক একইভাবে ক্যাটরিনা কাইফও ভালো কাজ করছে, আলিয়া ভাটও ভালো কাজ করছে। সো সব জেনারেশনকে আপনি রাখেন, ব্যবহার করেন প্রপারলি, তাহলে সবাইকে দিয়ে সম্ভব। তো নায়িকাদের খুবই মানে কাছের মানুষ নাকি ইমন সব গোপন নাকি তোমাকে শেয়ার করে? তুমি আমার সিন্ধুকের মতো নাকি নায়িকাদের? না না না, আমি এরকম, আমার কাছে তো কেউ কখনো কিছু শেয়ার করে না, বাট ট্রাস্ট করে। মানে আমি যাদের সাথে রহস্য মানে আমি রেসপেক্ট করি সবাইকে, সবাই আমাকে ওই রেসপেক্টটা দেয়। আর আমরা যেহেতু এখন রিমা খারলেনের কাজ করছি, সো সবার সাথে আমাদের প্রোডাক্টই তো মেয়েদের আসলে, সো সবার সাথে ঘন ঘন কাজ হচ্ছে। রিমা খারলেন 20 বার উচ্চারণ করছো, বিলটা প্রায় চলে আসছে। সাকিব ভাইয়ের কাছে পাঠাবো না? সাকিব ভাইয়ের কাছে পাঠাইতে হবে, যে জাগো এফএমএ এই বিলটা আসছে। জাগো এফএমএ, হ্যাঁ, প্রচুর প্রমোশন হয়ে গেছে অলরেডি, প্রচুর প্রমোশন হয়েছে। আর রিমা খারলেন আসলেই সাকিব খান চলে আসে, রাইট। উনি যেহেতু আমাদের ডিরেক্টর, যাক আমাদের এখানকার মার্কেটিং কে বলতে হবে যে অবশ্যই বিলটা পাঠিয়ে দিবেন। হ্যাঁ, রাইট। ইন্টারভিউর মধ্যে এতবার উচ্চারণ করা হয়েছে। সো ইমন, অপারেশন জ্যাকপট, তোমরা একটা বড় বাজেটের কাজ করেছো এবং এটা বলা হচ্ছে যে আফটার মুজিবের পরে সবচেয়ে বড় বাজেটের বাংলাদেশি ফিল্ম। একই সাথে বড় বাজেটের ফিল্মের দিকে অনেকের চোখ থাকে যে এটা কেমন হচ্ছে, কি হচ্ছে, কেন এতগুলো নায়ক, কেন এ নাই ও নাই, কেন আমি নাই, কেন মাঝে গিয়াসুদ্দিন সেলিম বনাম দেলোয়ার জাহান ঝন্টু বেশ চললো। তোমার কাছে তুমি কাজটা করছো এবং প্রায় অনেকখানি শুটিং শেষ, সো কেমন মনে হচ্ছে যে এতে প্রচুর মানুষ চেয়ে আছে যে মানে সমালোচনা আলোচনা করার? তুমি কি মনে করছো যে কনফিডেন্টলি ছবিটা বেরিয়ে আসবে? বাংলাদেশের কোনো ছবি এখন পর্যন্ত কনফিডেন্টলি বেরিয়ে আসে না আসলে। সো এটা আমার ছবি, এখানেও প্রচুর ভুল হবে, ভুল ধরবে, এটা একদম আমি জানো, হ্যাঁ, মানে ভুল ধরবেই। সো আপনি কাস্টিংয়ের কথা বলছেন, এটা আসলে মানে এটা যেহেতু ইতিহাস ভিত্তিক, ট্রু স্টোরি, ট্রু বেস স্টোরি, সো এই কাস্টিং এই 8 জন মানে নিতেই হবে। সো এই 8 জন নিতে হবে, এই 8 জনের কথা বলা হয় না, মানে 8 জন ক্যারেক্টার নিতে হবে, 8 জন ক্যারেক্টার, 2 জনে আনা যাবে না। হ্যাঁ, সো এই 8 জনের কথা বলা হচ্ছে না, 8 জন যে কেউ হতে পারত। এখন কেউ করেছে, কেউ করেনি, কারো ব্যাটে বলে মিলেনি, আর নাকি কাউকে নেয়নি, এটা আসলে প্রশ্ন। আর গিয়াসউদ্দিন সেলিম ভাই বা দেলোয়ার জাহান ঝন্টু ভাই, এই আলোচনা তো অনেকদিন হয়েছে আসলে, মানে টক অফ দ্য টাউন ছিল। আমি শুধু এটাই শুনতে যাচ্ছি যে মানে যে দুটো ভাইটাল আলোচনা হচ্ছে যে স্বপন চৌধুরী ফিল্মের মানুষ না, কিন্তু ফিল্ম করছেন, কেমন ভাবে আই কন্টাক্টটা হবে বা তাদের সাথে কতটা প্রফেশনাল। স্বপন ভাইয়ের কথা যদি আমি পার্সোনালি বলি, হি ইজ এ ভেরি ডেডিকেটেড ম্যান, একদম। মানে ওনার যেহেতু একটা অভিজ্ঞতা আছে, উনি অন্তঃসবিজের বড় বড় শো করেছে এবং সাকসেসফুলি করেছে। বাংলাদেশের বড় শো বলতে কিন্তু অন্তঃসবিজ স্বপন ভাই। সো সেক্ষেত্রে উনি কিন্তু কোনো কিছু কমতি রাখছে না ছবিতে, যেভাবে লাগে, যেভাবে খরচ করার, একটা গান করার জন্য ধরেন বাহুবলী ছবির যে কোরিওগ্রাফার সে এসেছে,
একটা গান আমরা 8 দিন লাগায় শুটিং করছি। আচ্ছা আচ্ছা, 8 days, এটা মানে নট এ ম্যাটার অফ জোকস। এবং প্রায় 700 থেকে 800 জন জুনিয়র আর্টিস্ট। এই গানগুলো যখন হলে যাবে না, অনেক সমালোচনা বন্ধ হয়ে যাবে আসলে, বন্ধ হয়ে যাবে, অনেক সমালোচনা বন্ধ হয়ে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আবার অনেক সমালোচনা তৈরি হবে। আচ্ছা, হ্যাঁ, মুজিব ছবিতেও অনেক সমালোচনা হয়েছে, তো এটাতে তো বাজেট আরো কম, এটাতে আরো সমালোচনার জায়গা আছে, বাট কিছু কিছু জায়গায় আবার মন ভরে যাবে। বাট তুমি কাজ করে মানে আরাম পেয়েছো? দেখেন, আমি কাজ করে, আমি ধরেন আমার জায়গা থেকে আমি যদি বলি, ভালোর তো কোনো শেষ নাই আসলে। কোথাও কোথাও মনে হয়েছে যে আরো ভালো হতে পারতো, আবার কোথাও কোথাও মনে হচ্ছে না ঠিকঠাক আছে, মানে ভালোর তো আসলে কোনো শেষ নাই। সো অভিজ্ঞতা হয়েছে যে একজন, মানে পুরো টিমটা ভালো ছিল, পুরো ইউনিটটা ভালো ছিল, ভালো ছিল। তাহলে বলো, এই যে ভালোর শেষ নাই, তুমি এন্টায়ার ক্যারিয়ার এই পর্যন্ত যতগুলো ছবি করেছো, কোনটা মনে হয়েছে যে মানে থাকে না নিজের ভেতরে একটা স্যাটিসফ্যাকশন, দারুণ? কোন ছবিটার কথা বলতে চাও, কোন দুইটা ছবির কথা বলতে চাও? দুইটা বলা মুশকিল, বাট আমার কাছে পদ্মপাতার জলটা আমার কাছে খুব, আমিও গেস করছি না এই কথা বলবো। পদ্মপাতার জলটা আমার কাছে প্রোডিউসার এন্ড থেকে যদি বলি, মানে আমার লাইফে মানে অনেক ভালো প্রোডিউসার যদি বলি কাউকে, তারা অনেক ভালো প্রোডিউসার, মানে ফিল্মের জন্য যা চাচ্ছে তাই দিচ্ছে, মানে এইভাবে এরকম প্রোডিউসার এখন দরকার ছিল আসলে। হ্যাঁ, আমার ওই ছবিটা আসলে এখনকার ছবি, ওনারা অনেক আগে বানিয়ে ফেলেছেন। আমার ছবিটা এখন দিলে সুপার হিট হয়ে বের হয়ে আসতো, মানে ওই সময় ওনারা ভেবেছেন ছবিটা। সো এই ছবিটা আছে। তারপর আরেকটা ছবি লাল টিপ ছিল, হ্যাঁ। তারপরে পাসওয়ার্ড ছবিটাও আমার লাইফের একটা ডিফারেন্ট, আমি ভাবলাম যে নায়ক থেকে বের হয়ে একটু অ্যাক্টিং বেস করা যায় কিনা, এই জন্য আমি কৃতিত্ব দিব শাকিব ভাইকে আসলে। হ্যাঁ, শাকিব ভাই, আরও দুটা নাম বলতেই হয় আসলে, মালেক আফসারি ভাই, ইকবাল ভাই, বাট শাকিব ভাই না চাইলে তার হইতো না ছবিটা। হ্যাঁ, উনি যদি পাসওয়ার্ড অন মানে একটা পর্যায়ে গিয়ে ইমনের একটা ব্রেক থ্রু, মানে টার্নিং, এক্স্যাক্টলি সো এটা স্বীকার করো? এটা আমি অবশ্যই স্বীকার করি, আমি সব ভালো কিছুকে স্বীকার করি, হ্যাঁ, আর মন্দ কিছুকে আমি জাস্ট এড়িয়ে যাই আসলে, এটাই আমার ক্যারেক্টারিস্টিক্স। আর মানে দেখেন, শাকিব না চাইলেও পারতো এই ক্যারেক্টারটা, বা অন্য কাউকে নিতে পারতো। 4-5 দিন আগে বললো, তুমি এত ভালো করেছো, আমাদের আরো একটা ভালো কাজ আমরা একসাথে করবো ইনশাআল্লাহ। সো এই যে একজন মেগাস্টারের কাছ থেকে, দেখেন আমি বারবার মেগাস্টার কেন বলছি, অনেকে ভাববে যে আমি, অনেকে বলেও তো যে আপনি এত তেল মারেন, ভাই তেলের কিছু নাই, বাংলা কথা। আমাদের দেশে এরকম একজন স্টার নাই আসলে। সো আমি আসলে কার কথা বলবো? আমি দেখেছি যে রণবীর কাপুর বা রণবীর সিংরা শাহরুখ খান যখন যায় স্টেজে সালাম করে, আরে ভাই আমার তো সাকিব খানের থেকে সালাম করা উচিত, উনি এত বড় স্টার, আমাদের দেশে আর কেউ না। ওই কার্টিসি তো আমরা আসলে মানে আমরা তো খালি মানুষের মানে সমালোচনা করতে পছন্দ করি। সো আমার কাছে মনে হয় যে ওনার পরে আর কে আছে, মানে সবাই ধরেন ফিট, সবাই ফিট আমরা, কিন্তু ওই জায়গাটা তো কেউ আসলে যেতে পারছি না, ওই জায়গাটাতে যেতে হবে আসলে। তো আমাদের সাকিব ভাইয়ের যারা প্রডিউসার বানায়, তাদের উচিত আমাদেরকে নিয়েও ভালো ভালো কাজ করা আসলে, শুধু আমাকে না, অন্য যারা কলিগস আছেন, শুভর কথা বলি, নীরবের কথা বলি, সিয়াম, রাত, সবাইকে নিয়ে কাজ করা উচিত আমাদের সাথে। থ্যাংক ইউ, খুব দারুণ আসলে উদার মনে কথা বলছো, এই কথাগুলো এইভাবে আসলে অনেকে বলে না।